রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় তার বাবা মা ও বোনের সাক্ষ্য গ্রহণ, আদালতে হাজির দুই আসামি সোহেল ও স্বপ্না। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় এক শিশু ও 2 নারী সহ নিহত 5, আহত আরও 2 জন। কৃষক কার্ড আর জ্বালানি ভর্তুকির জন্য বিপুল রাজস্ব আদায়ের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। এনবিআরের সক্ষমতা বৃদ্ধির তাগিদ। দেখছিলেন ট্রান্সমেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বাদী ও রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এরপর সাক্ষ্য দেন রামিসার মা পারভিন আক্তার। মঙ্গলবার সকাল 10:30 থেকে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ চলছে। মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে রামিসার মা পারভিন আক্তার তার জবানবন্দিতে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন বিচারকের সামনে। এরপর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রামিসার বোন রাইসার ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি নেন বিচারক। এর আগে আসামি সোহেল রানার উদ্ভট বক্তব্য প্রচার করে রামিসা হত্যা ও ধর্ষণের বিচারকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলে আদালতে অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলেন, বিচারকের সামনে ছাড়া আসামির আর কারোর সামনে কথা বলার এখতিয়ার নেই। আসামি সোহেল রানা যেন কোথাও বক্তব্য দিতে না পারে এ বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। গত 19 মে পল্লবীর 11 নম্বর সেকশনে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছে এক শিশু সহ 5 জন। নিহতদের মধ্যে এক শিশু সহ 2 নারী এবং 2 পুরুষ রয়েছে। আহত হয়েছে আরও 2 জন। এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত, একজন আহত হয়েছে। ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম আন্ডারপাসের কাছে ভোরে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় 4 জন। এ সময় গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহতদের বাড়ি যশোর জেলায়। অর্থনীতিবিদদের অভিমত, অর্থনীতির খুব খারাপ সময়ে দায়িত্ব পেয়েছে বিএনপি সরকার। এই খারাপ অর্থনীতির মধ্যে সরকার রাজস্ব বাড়াতে চায় প্রায় 2 লাখ কোটি টাকা, বৃদ্ধির হিসেবে যা 23%। অর্থনীতিবিদরা বলছেন, কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা জোরদার, বিশাল জ্বালানি ভর্তুকির জন্য বড় রাজস্ব আদায়ের কোনো বিকল্প নেই। তবে এনবিআরের সক্ষমতা বৃদ্ধি ও রাজস্ব কর্মকর্তাদের মাইন্ডসেট পরিবর্তন না হলে কোনোভাবেই সে লক্ষ্যের কাছাকাছিও যাওয়া সম্ভব হবে না। গোলাম মইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। দায়িত্ব গ্রহণের 5 মাসের মাথায় 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। এদিকে এখনো বেশিরভাগ ব্যাংকের অবস্থা নাজুক। রয়েছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ। পূর্বের শর্ত পূরণ না হয় দাতা সংস্থার কাছ থেকে বড় ঋণ প্রাপ্তির আশাও কম। তাই অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় বৃদ্ধি ছাড়া পথ খোলা নেই বলছেন অর্থনীতিবিদরা। সরকার এই মুহূর্তে এমন একটা চ্যালেঞ্জে রয়েছেন যেখানে বিদেশি উৎস থেকে বর্ধিত ঋণ পাওয়ার সম্ভাবনার তুলনামূলকভাবে কম, যেহেতু তার ব্যালেন্স অফ পেমেন্টস পজিশন তুলনামূলকভাবে অতটা ভালো না। আবার একই সাথে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার যদি ঋণ নেন, ব্যাংক ব্যবস্থা থেকে প্রচুর পরিমাণে ঋণ নেন, তাহলে ব্যক্তি খাত যে ব্যাংক থেকে ঋণ নেবেন সেই সুযোগটা তার অনেকটাই কমে আসে। তবে এটাও বাস্তবতা যে বাংলাদেশে যে পরিমাণ রাজস্ব জিডিপি অনুপাত, সেটা এশিয়ার ভিতরে সর্বনিম্ন, যেটা আমাদের মতো উন্নয়নশীল দেশের সাপেক্ষে মোটেই গ্রহণযোগ্য না। এবং আমাদের এখানে রাজস্ব বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। ডেফিনেটলি টাফ হবে। এখন টাফ হলে যদি সেটা না পারে পুরোপুরি অর্জন করতে, কতটা পারবে না প্রশ্ন সেটা। যে হয়তো আমি 9,30,000 কোটি টাকার বাজেটের মধ্যে যে হাই টার্গেট থাকবে রেভিনিউর, সে জায়গায় আমরা পৌঁছতে পারলাম না। এখন কতটা ঘাটতি থাকবে এবং সেক্ষেত্রে আমাদের ঘাটতিটা অর্থায়ন কীভাবে হবে, সেটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যমান এনবিআর কাঠামো দিয়ে রাজস্বের বড় জাম দেওয়া কঠিন বলে মনে করেন তিনি। রাতারাতি এনবিআর মানুষের যারা কালেক্ট করে তাদের যে স্বচ্ছতা, সেখানেও আমরা বদলা দিতে পারবো না। ফলে একটা বাজেটের পিরিয়ডে আমরা ধরে নেব যে এইগুলো একই রকম থাকবে, স্বচ্ছতা বলি, ঠিক আছে, বা তাদের যে ড্রাইভ সেগুলো একই রকম থাকবে। তো একই রকম থাকলে
অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নির্ভর করবে কতটা পারবে, প্লাস যারা কিনা ট্যাক্সের বাইরে আছে, হ্যাঁ, গ্রামে গঞ্জে আমরা যেটা প্রবৃদ্ধি কেন্দ্র বলি, গ্রোথ সেন্টার বলি, সেখানে কিন্তু 3 রাস্তা মোড়ে আপনি দেখবেন, হ্যাঁ, একটা দোকানের মধ্যে একজনের দেখা যাচ্ছে মাসে হয়তো মানে 1-2 লাখ টাকা তারা তো টার্ন ওভার, এবং তাদের দেখা যাচ্ছে কি যে ইনকাম, হ্যাঁ, মান্থলি ইয়ারলি তাদের ট্যাক্স দেওয়ার কথা, এবং সেখানে কিন্তু অনেক জায়গায় ট্যাক্স যে দিতে হয় সে ধারণাটাই নাই। রাজস্ব বাড়াতে সম্পদ কর আরোপ সহ বেশ কিছু নতুন খাত তৈরি করতে চাইছে এনবিআর। যে সরকার নতুন ধরনের কিছু কিছু রাজস্ব আদায়ের উদ্যোগ নিচ্ছেন, কর আদায়ের উদ্যোগ নিচ্ছেন, উত্তরাধিকার কর, সম্পদ করের মতো বিষয়গুলো, এই ধারণাগুলো নতুন। তবে আমরা মনে করি যে গুরুত্ব দেওয়া উচিত আসলে গড়জালের বাইরে যারা রয়ে গিয়েছেন তাদেরকে নিয়ে আসা। সবসময় যেটা হয় যে রাজস্ব বোর্ডের একটা প্রবণতা থাকে যে সমস্ত উৎস থেকে সহজে আদায় করা যায়, যে সমস্ত জিনিসগুলো সহজে ট্রেস করা যায়, তাদেরকেই মূলত একটা টার্গেট করার একটা প্রবণতা থাকে। আসছে অর্থ বছরে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা করার প্রস্তাব এরই মধ্যে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নেত্রকোনা পৌর শহরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় জখম করা হয়েছে স্বামী আবু চান ও ছেলে মুন্নাকে। উত্তর কাটলি এলাকায় গতকাল সন্ধ্যায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, গুরুতর জখম গৃহকর্তা আবু চান বাসায় হামলার বিষয়টি বড় ছেলেকে ফোন করে জানায়। খবর পেয়ে ছেলে ও এলাকাবাসী বাবা ও ছেলেকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে। আর গৃহবধূ মনোয়ারা বেগম চায়নার মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িত সন্দেহে আটক করা হয়েছে রিকশা চালক আব্দুর রশিদকে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।